সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কাজ আর কাজ। আগের দিন কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা সত্য ঘটনা শেয়ার করেছিলাম, তাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। আজও ভাবছি কাজ করতে করতে তোমাদের সঙ্গে আরও একটি সত্য ঘটনা শেয়ার করব। মা হারা একজন ছোট্ট 8 বছরের বাচ্চার সত্য কাহিনী। বৌদি আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার 3 মাসের মাথায় মা মারা যায়। তখন আমার বয়স 8 বছর, ক্লাস 3তে পড়ি আমি। ঘরে বোন বা দিদি নেই। বাবা তো সেই কবে থেকেই শয্যাশায়ী রোগী। সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে উঠতে চাইলো হঠাৎ। সবাই বলল এবার ওদের সংসারটা ভাঙবেই ভাঙবে। সবাই যখন আমাদের সংসার ভাঙার লীলা দেখার প্রস্তুতি নিল, তখন আমার বৌদি উল্টে দেখিয়ে দিল তার লীলা। মার মৃত্যুর পর বৌদি যেন আমার মা হয়ে উঠল। গায়ের সাজসজ্জা, বাহারি নেল পালিশ, চুড়ি, স্টিপ সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতে তুলে নিল আলমারির চাবির গোছা, রান্নাঘরের হাঁড়ি কড়াই, বাবার সেবা যত্ন, ওষুধ খাওয়ানো, আমার পড়া তৈরি করে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো, সব কিছু। মার শোক কী জিনিস তা আমি আদেও বুঝতে পারলাম না। অবশ্য প্রথম প্রথম একটু খারাপ লাগতো। মার গায়ের গন্ধ নিয়ে পৃথিবীতে যে দ্বিতীয় কেউ আসতেই পারে না, কিন্তু ভালোবাসা নিয়ে অনেকেই আসতে পারে। আমরা বলি না যে ইনি আমাদের ঠিক ছেলের মতোই দেখেন, বৌদি ছিল তার থেকেও বেশি। কতদিন আমি দুষ্টুমি করে ঘরের এটা ওটা ভেঙে দিয়েছি। এর জন্য দাদা খুব রাগ করলেও বৌদি কিন্তু মোটেও রাগ করতো না। দাদাকে বরং বুঝিয়ে বলতো যে ছোট সময় এমন কত কী তো করে, তুমি আমিও করে এসছি। নয়ন তো তেমনই ছোট, ওর কি এখন বয়স বলো, ও কী বা বোঝে। দাদা বলতো লাই দিয়ে দিয়ে তুমি মাথায় তুলছো বাদরটাকে। বৌদি হাসতো আর বলতো দেখো এই বাদরটাই একদিন অনেক বড় হবে। বাবা একটু পর বৌদিকে ডাকলো, একবার ওষুধের জন্য, একবার মাথা গরম হয়ে গেছে বলে একটু জল ঢেলে দিতে, একটু শরবতের জন্য, আরও কত কি। বৌদি হাসি মুখে সব করে দিত। কোনোদিনও তাকে আমি বিরক্ত হতে দেখিনি। কিন্তু বৌদির মনে একটাই দুঃখ ছিল। অবশ্য এই দুঃখ সে কখনোই প্রকাশ করতো না। মানুষ বলতো খেয়া তোর যে সন্তান নেই, তোর মন খারাপ হয় না এতে? বৌদি অবাক হয়ে বলতো কে বলেছে আমার সন্তান নেই, নয়নই তো আমার সন্তান। প্রতিবেশীরা বলতো এইসব তো শুধু মুখের কথা, বাস্তবে হয় না। পরের সন্তান কি আর নিজের সন্তান হয় কোনো দিন? বৌদি তখন চুপ করে যেত। তারপর ঘরে এসে সেদিন আমায় পড়াতে বসে মাথায় বিলি কাটতে কাটতে বলল, নয়ন তুই আমার কী হোস বলতো? আমি অনেকক্ষণ ভেবে বললাম ভাই হই। বৌদি তখন মুখটা কালো করে ফেলল আর বলল কখনো ভাই বলবি না, তুই আমার সন্তান। আমি ডান দিকে মাথা খুঁয়ে হ্যাঁ বলতাম। দীর্ঘদিন রোগে ভুগে বাবা মারা গেল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। বৌদিও এ বাড়িতে অনেকটাই পুরনো হয়ে গেছে। এতদিনে তার শরীরে সত্যিকারেরই মা মা একটা গন্ধ এসেছে। চেহারা থেকে বউ বউ রূপটাও একেবারেই মিলিয়ে গেছে। এই বউ বউ রূপটা মিলিয়ে যাওয়ায় বোধহয় ভাবির জন্যই কাল হলো। ওদিকে বাবাও নেই, আমি ছোট। এই সুযোগে দাদা যেন কেমন একটা হয়ে উঠল। বৌদিকে আজকাল একদম সহ্য করতে পারে না, বন্ধা বলে দূরে সরিয়ে রাখে। এক খাটে পর্যন্ত শুতে চান না। বৌদি কাছে আসলে বলে তুই আমার কাছে আসবি না, তোকে দেখলেই আমার মাথায় আগুন ধরে যায়। বৌদি অসহায়ের মতো বলতো আমি কোথায় যাব, তুমি ছাড়া আমার কে আছে? ভনিতা ছাড়, দূরে যা, আমার কাছে তোর কোনো জায়গা নেই। বৌদি বলতো মেয়েদের বিয়ের পর ঠিকানা একটাই, তার স্বামীর বাড়ি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। দাদা রাগে গজ গজ করতে করতে বলল যাবি যাবি, 100 বার যাবি, যাওয়ার জিনিসই আনছি। বৌদি ভেবেছিল দাদা বুঝি ওই কথা এমনি এমনিই বলেছিল, কিন্তু কদিন পর দেখা গেল এমনি এমনি নয়, দাদা সত্যিকারেরই একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে এবং সেই বউকে এই বাড়িতে এসেই তুলেছে। এবার শুরু হলো আমাদের বাড়িতে অন্য লীলা। যারা আমাদের বাড়ির সংসার ভাঙার লীলা দেখতে চেয়ে আশাহত হয়েছিল, এখন তারা নতুন দৃশ্য দেখার জন্য একটু আড়মোড়া হয়ে ভেঙে বসলো। নতুন বৌদি সাধারণ মেয়ের মতো অত হাসি খুশি মানুষ নয়। সে সবসময় চুপচাপ থাকতো,
বাড়িতে তার যা কথা হয় ওই দাদার সাথেই। খেয়া বৌদি হয়ে গেল এই বাড়ির আসবাবপত্রের মতো, তার সাথে কেউ কখনো কথাই বলে না। দাদার সাথে কথা বলতে গেলেও তাকে অপমানিত হতে হয় বা মার খেতে হয়। কোনো কারণ ছাড়াই দাদা বৌদির ওপর হাত ওঠাতো। স্বামীর অধিকারটাই ছিল শুধু তার মারের বেলায়, অন্য বেলায় নয়। বৌদি চাইলেই পাড়ার লোক ডেকে মিটিং বসাতে পারত, কিন্তু সেটা বৌদি করেনি। প্রতিবেশীরাও বলতো যে সালিশি ডাকো বউ, তোমাকে না জানিয়ে বিয়ে করেছে, এর জন্য ওর কঠিন শাস্তি হওয়া দরকার। কিন্তু বৌদি মানল না। তিনি বলল, জোর খাটিয়ে কি আর ভালোবাসা আদায় করা যায়? যে মানুষটা আমাকে দূরে সরিয়ে দিয়েছে তার কাছে আর জোর করে আমি যাব না, রাখলেও আমি থাকবো না, একদিন দূরে চলেই যাব। হঠাৎ একদিন আমাদের বাড়িতে আনন্দের সংবাদ এলো, নতুন বৌদির সন্তান হবে। ভাইয়া এতে যে কি খুশি, খেয়া বৌদিও খুশি। ঘরে সন্তান আসবে, তাকে না হোক দাদাকে তো বাবা বাবা বলে ডাকবে, এমন কেউ আসছে পৃথিবীতে। এই ভেবেই বৌদি ভীষণ আনন্দ পায়। আনন্দে বাড়িতে নিমন্ত্রণ করে সবাইকে খাওয়ায়, নানান পদের ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে পরিবেশন করেন। কিন্তু এই আনন্দে এই সব খাওয়ানো আরও কাল হলো তার জন্য। নতুন বৌদি এবার দাদার কানে কানে বলল, খেয়া বৌদি নাকি তাদের অমঙ্গলের জন্যই এই সব করছে। শুনে 7-5 না ভেবেই দাদা আবার বৌদির ওপর হাত তুলল এবং রাতে সাফ জানিয়েই দিল, তোকে আমি ডিভোর্স দেব। বৌদি কেঁদে কেঁদে দাদার পা ধরে বসলো, বলল, বিশ্বাস করো আমি অমঙ্গলের জন্য কিচ্ছু করিনি, সবই মঙ্গলের জন্য করেছি, তুমি বিশ্বাস করো। দাদা বিশ্বাস করলো না। তারপরেই দাদা উকিল ডেকে বৌদিকে ডিভোর্স দিয়ে দিল। সেই রাতে আমি ছিলাম প্রচণ্ড ঘুমে। সেই ঘুম ভাঙিয়ে বৌদি আমার কপালে চুমু খেলো, তারপর কান্না ভেজা গলায় বলল, নয়ন, আমার সব শেষ হয়ে গেল রে। আমি কোনো দিন ভাবিনি তোদেরকে ছেড়ে চলে যেতে হবে এভাবে। এই বাড়ি থেকে যে মৃত্যুর আগে বেরিয়ে যাব সেটা আমি কল্পনাও করতে পারিনি। কথাগুলো শেষ করতে পারল না বৌদি, কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ পর বৌদি কান্না থামিয়ে বলল, তোর দাদার সাথে তো আর এখন আমার কোনো সম্পর্ক নেই, সব ভেঙে গেছে। তুই কি এখন একবার আমায় মা বলে ডাকতে পারবি নয়ন? আমার চোখ কেমন যেন ছলছল করে উঠল। হঠাৎ মুখ ভেঙে কেমন কান্না এসে যাচ্ছে। অনেক দিন পর আমার আজ মায়ের কথা মনে হলো। স্পষ্ট মনে হলো আমার নিজের মা আমাকে মা ডাক শেখাচ্ছে। বলছে, খোকা একবার মা বলতো। আমি উচ্চারণ করতাম, মা মা। সেই দিনের মতো আমি ফের উচ্চারণ করলাম ভাঙা ভাঙা কান্না গলার শব্দে, মা মা। বৌদি চলে গেল, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। দাদা আর নতুন বৌদি তাদের মতো জীবনযাপন করতে লাগলো। শুধু উল্টে গেল আমার জীবন। মা বাবার মৃত্যুর পর এতদিন পর আমার মনে হলো আজ আমি একা, অনাথ। মনে হলো এই বাড়িতে এখন আমার নিজের কেউ নেই। আমি অপেক্ষা করতে থাকি শুধু বড় হওয়ার জন্য। আমার প্রবল বিশ্বাস আছে যে একদিন আমি ঠিক আমার বৌদিকে খুঁজে পাবো, কোথাও না কোথাও খুঁজে পাবোই। তাকে ফিরিয়ে আনবো আমার ঘরে। সেদিন অবশ্য তার আমার পরিচয় আর দেওর বৌদি থাকবে না, পরিচয়টা থাকবে মা ছেলের। সেদিন আর ভাঙা ভাঙা শব্দে নয়, স্পষ্ট করে তাকে মা মা বলে ডাকবো। বন্ধুরা, এটাও একটা সত্য ঘটনা, সত্য কাহিনী। তোমাদের এই গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যখন আমি এটা শুনেছিলাম এবং পড়েছিলাম, সত্যি কথা আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতেও সেই 8 বছরের বাচ্চা ছেলেটার কষ্টটা উপলব্ধি করছি। সত্যিই তো কতটা ভালোবাসা দিলে একজন বৌদি মা হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, কাজ করতে করতে আজও তোমাদের সঙ্গে একটা কাহিনী শেয়ার করে দিলাম। তোমরা তো দেখলেই সমস্তটা, আর আমি কি করেছি সকাল থেকে। এখন আমি সব শেষে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা কিন্তু সকালে একবার ঝাড় দিয়েছি, তবুও মনে হলো ধুলোবালি আছে, আরও একবার ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, আমার এই সারাদিন মাস্ক পরে চ্যালেঞ্জের ভিডিওটা তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানো তো, আমি অনেক দিন ধরেই ভেবেছি যে আমি এরকম ধরনের কিছু করব নিত্য নতুন, যাতে তোমাদের কোনো রকম বোরিং লাগবে না। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলবো না, তোমরা একটা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো।
আমি মাস্ক পরে কথা বলছিলাম, আর তাছাড়াও আমার ছেলে টিভিতে ইউটিউবে কার্টুন দেখছিল, যে কারণে আমাকে এই ভয়েসটা মিউট করতেই হলো। তো আমি তোমাদেরকে বলছিলাম যে আলু সেদ্ধ হয়ে গেছে, ওটা এখন মাখবো, ডালের বড়া হয়ে গেছে, আর এই যে এখন বন্ধুরা পটল ভাজছি। তো সেটাই তোমাদেরকে আমি বলার চেষ্টা করছিলাম। আর কিছুটা আমি ডালের বেটার রেখে দিয়েছি, ওটা ফ্রিজে রেখে দেবো, ওটা আজ আর ভাজবো না। তো ফাইনালি আমাদের দেখো খাবার দাবার রেডি হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে আলু মেখে নিয়েছি, ডালের বড়া করেছি পেঁয়াজ দিয়ে, পটল ভাজা করেছি, আর চাকা চাকা করে কুমড়ো ভাজা করে নিয়েছি। আর এই যে ভাতটাও আমি ঝরঝরে হতে মানে ঝাঁঝরি গাবলায় ঢেলে দিয়েছি। তো এই হলো আমাদের মেনু। আর কালকের দেখো 3-4 টুকরো মাংস ছিল, সেটাও গরম করে নিয়েছি। চলো বন্ধুরা, এখন স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর রান্নাবান্না করছিলাম তখন তোমাদের সামনে এসছে, এখন স্নান করেও চলে এসেছি। তবে এটা ভেবো না আমি এটা করে স্নান করেছি, মোটেই নয়, স্নান করে আবারও করেছি। তো এই আর কি। তো এখন খাওয়া দাওয়া করে নেব, কারণ কি এখনও কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা। জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলোকে আগে ছাদে মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপর এই যে তোমাদের সামনে এলাম। ছাদে সকাল থেকে ভীষণ মেঘলা এবং বৃষ্টিও হয়েছিল। তো আমি ভেবেছি কি আজকে বোধহয় রোদ টোদ উঠবে না, দেখলাম না বাবা এখন তো পুরো আকাশ ফেটে রোদ উঠেছে, সাথে হাওয়া। তো আমিও জামা কাপড়গুলো মেলে ভালো করে ক্লিপগুলো দিয়ে এলাম, কারণ ভীষণ হাওয়া হচ্ছে। তো জলটা বন্ধ করে তো বাবা, বালতিটা ভরে গেছে। তো চলো বন্ধুরা, চান দান তো হলো, এবারে খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ এটা পরে তো আর আমি খেতে পারবো না। তো খাওয়া দাওয়া করে নিয়ে দেন আবার পরে তোমাদের সামনে আসছি। আমার ছেলের মতন একটা মার্কাটারি পিস যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো না, তাহলে সবার আমার মতন অবস্থা হতো। কি জ্বালা, মানে তোমাদের সাথে শেয়ার করি না বলে তাই তোমরা জানতে পারো না। 1 নম্বর একটা মার্কাটারি পিস, ও যে কী জিনিস। ও দেখেছে সকাল থেকে আমি মাছটা পরে ভিডিও করছি, শুনি মাছটাকে নিয়ে খেলা করছিল। উনি এমন করে খেলার সঙ্গে বেঁধে গোল 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 করে ঘুরাচ্ছিল। কি বলতে ইচ্ছা করে বলো, এখন করতেও খুঁজে পাচ্ছি না। তো ছেলের জন্য মাছ পাতে আমাকে এই চ্যালেঞ্জটা এখানে অফ রাখতে হলো। তো স্নান করে ভাত টাত খেয়ে এখন আবার রান্না করে চলে এসেছি। দেখতে তো পাচ্ছ এখানে এই যে ভাত হচ্ছে, এই যে ডাল হচ্ছে, এই যে চিকেনটাকে জলে ভেজিয়ে মানে নর্মাল হতে দিয়েছি, ডিম ভাজবো। তো তোমরা ভাবছো খাওয়া দাওয়ার পর এখন আবার রান্নাবান্না কিসের। তো হঠাৎ আমার বেবি ফোন করলো, ও বললো যে কি শিয়ালদায় আছে, শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে এসছে, তো ওইখান থেকে ও এখন এখানে আসবে। এবার আজকে রাত্রে এখানে থেকে সকালে আবার দেন শাশুড়ি মায়ের কাছে যাবে। আমার বেবি মানে বুঝতেই পারছো, আমার ননদের মেয়ের কথা বলছি। তো ও আসবে, তো ওই কারণে আমি আবার এখন ভাত বসালাম, কারণ সকালে আমাদের মতন করে একটু ভাত আলু সেদ্ধ দেখেছো তো, এই ভাজাভুজি এই দিয়ে খাওয়া দাওয়া হলো। তো এখন তার জন্য ভাবলাম একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল বসালাম, ঝটপট একটু চিকেনের ঝোল করে নেবো, ডিম ভেজে দেবো, ব্যাস। এই জন্য করে আমি আবারও রান্নাঘরে চলে এলাম। জানো তো আমি সকালবেলা জামা কাপড় কেচে মেরে দিয়ে এসেছি, কিন্তু কালকে যে কিছু জামা কাপড় ভেজা ছিল, চলো দেখাই তোমাদের। ওই দেখো, ওগুলো যে কালকে শুকায়নি ভেজা ছিল আমি জানি না। আমার বড়মশাই এনে চেয়ারের উপরে ভোর করে রেখে দিয়েছে, কে জানে, একবার তো বলতে পারতো, বলেও নি। এখন দেখছি ওগুলো ভেজা গন্ধ হয়ে গেছে জানো, এখন ইচ্ছাও করছে না ওগুলোকে রোদ্দুরে দিতে। তো ও ভাবছি যাবো রোদ্দুরে দিই, শুকিয়ে গেলে আবার কেচে পরবো, ওগুলো রান্না আমি পড়তেই পারবো না। তো চলো বন্ধুরা ঝটপট রান্নাবান্না করে নিই, ও আসলে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো রান্না করতে করতে এদিকে বেবি এসে গেছে, তো বেবি স্নান করতে গেছে, ও ফ্রেশ হয়ে নিয়ে খাবে। তো এরই মধ্যে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। দেখো অল্প একটু চিকেন ছিল ফ্রিজে, তাই আলু দিয়ে একটু তরকারি মতো করে নিয়েছি চিকেনের। আর ডাল করেছি, দেখলে তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর একটা ডিম ভেজে দিয়েছি। তো এই হচ্ছে বেবির খাবার। তো চলো ও খাওয়া দাওয়া করে নিক, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 6টা। তো সন্ধ্যা হয়েই গেছে বলতে পারো। তো তোমাদের সঙ্গে সেই দুপুরবেলা কথা হয়েছে, আর কথা হয়নি। তো এখন আমি যাব ছাদে, ওদিকে তোজো আর আমার বেবি ছাদে চলে গেছে। তো আমি এখন ছাদে যাব, জামা কাপড় তুলবো। তো চলো ছাদে গিয়েই কথা বলছি। Good evening.
গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিং। ইভিনিং কি বলেছিস? ইভিনিং। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন বাজে ওই 8টা মতো বাজে, ঠিক খেয়াল নেই, এখন ওই 8টা মতো বাজে। আর আমি তোজবাবু, আসো আসো, তুমি আসো একটু। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল আরও একটি খুবই সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বন্ধুরা।